আর বৈষ্ণব প্রণাম বললে কুকুর কিন্তু রান্না করে ঢোকা ফেরে দেন। আজকের আলোচনাটা সর্বপ্রথম আলোচনাটা যে উদ্দেশ্য শুধু একটা উদ্দেশ্য নয়, আজকের আলোচনাটা একের মধ্যে তিন। একের মধ্যে তিন। আজকে সনাতনী, শুধু সনাতনী নয়, সনাতন ধর্মতে কোনো একর কথা বলে না। পৃথিবীর একটাই ধর্ম, যে ধর্মটা পৃথিবীর সমস্ত মানব জাতির কথা বলে। পৃথিবীর সমস্ত মানব জাতির কথা বলে, সে ধর্মের নাম কি? জোরে হবে। রামশিলে মারামারি করার লোকের অভাব নাই, তাস খেলার লোকের অভাব নাই, কিন্তু হরিকথা এবং পাওয়ার লোকের খুব কম অভাব। আমার আজকে লজ্জা লাগছে, আমার সবচেয়ে কষ্ট লাগছে কি জানি, রামশিলের মতো জায়গায় যেখানে একটা গ্রামে একটা ইউনিয়ন, রামশিল ইউনিয়ন, এখানে সনাতন ধর্ম হচ্ছে 99%, 1% অন্যান্য জাতি আছে। 100% বলবো না, কারণ কিছু খ্রিস্টান আছে, মুসলিমও দুই এক ঘরে ঢুকে গেছে আছে, আমার কাছে না বললে কাজ হবে না, আমি জানি। তাহলে যেখানে 99% সনাতনী যে ইউনিয়নে, সেই ইউনিয়নের অবস্থা যদি এখানে, তাহলে কি সনাতনীত্ব, আমরা যে হিন্দুত্ব হারাতে বসেছি। কে আমরা হারাতে বসেছি কিনা? আজকে আমাদের যুব সমাজ দেখুন, ফ্রি ফায়ার খেলার জন্য মোবাইল নিয়ে বাগানে বসে আছে, কিন্তু আজকের যে কথাটা আমাদের কত প্রয়োজন, কত একান্ত প্রয়োজন, যে আত্মঘাতী হতেছি, জেনে শুনে বিষ পান করছি, সেই বিষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়, সেই উপায় পাওয়ার জন্য আজ আমরা সেই ঔষধটাকে গ্রহণ করতে চাচ্ছি না। সে ঔষধটাই হচ্ছে একমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ। মহাপ্রভুর আদর্শ কি শুধু হরিনাম করা নয়, মহাপ্রভু মশালা দিছিল, করেছিল, করে না, করেছিল। কোন দিন? চাপ কাছে উদ্ধারের দিন, যেদিন চাপ কেজি খোল ভেঙে দিয়েছিলেন, সেদিন কিন্তু মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে কি মশাল মিছিল করেছিলেন কিনা? রামশিলে কিন্তু অনেক বিলব্ধ শাস্ত্রজ্ঞ আছেন, আমি জানি, অনেক পণ্ডিত আছেন, তর্ক করার পণ্ডিত অভাব নেই, কিন্তু যুক্তিটা বোঝে, ভক্তিটা খুব কম। এর প্রথমেতে কেন বলছি, এই কয়টা লোক নাই, আসনটা ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার খুব কষ্ট, যা আসতে তার অর্ধেক আসতে বা অন্য অন্য গ্রাম থেকে, দূর থেকে। রামশিলের লোক খুব কম। তবে চরণে হাত রেখে বলছি, পরে কথা বলবো, এখন আর বলবো না, কারণ আপনাদের গ্রামে এসে আপনাদের মন্দ বলা এটা আমার ধর্ম না, কিন্তু কার্যকলাপে বলতে হলো, তারপরে আলোচনায় এগিয়ে যাওয়া ভালো। আমি আলোচনা জানি না, আমি মহামূর্খ, আমার কথা একটু কাটছাট, তথাপি আজকে যাওয়ার মুক্তির আলোকে নয়, যার শারীরিক অবস্থা অবনতির কারণে জানি না হাজতে তাকে কি করছেন, গ্রেপ্তার করার পরে তার খাদ্য কিংবা তার চলাফেরা কিংবা তাকে টর্চারিং করেছে কিনা জানি না। যে ব্যক্তি সুস্থ মানুষ এসে হেঁটে গেল 1 মাসের মধ্যে, তার এখন প্রাণ সংকটে, এটা বড় দুশ্চিন্তার বিষয়। আপনাদের চিন্তা না থাকলেও আমার হৃদয়ে সদা সর্বক্ষণ এই দুশ্চিন্তাটা কাজ করছে। যে ব্যক্তি সুস্থ, যে একই জায়গায় বসে, একই মঞ্চে বসে, একই হাতে হাতে রেখে প্রোগ্রাম করে আসলাম, এই সনাতনী জাতির উদ্দেশ্যে কথা বলে আসলাম, আর সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার 15 দিনের মধ্যেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, যাতে এই চিন্ময় প্রভুকে যদি সরিয়ে দেওয়া যায় পৃথিবীতে, তাহলে তাদের একটা পয়েন্ট ভালো হয়ে যাবে, সনাতনী জাতিকে দুর্বল করার জন্য। তবে আমরা পথ ছাড়ছি না, কারণ এক চিন্ময়কে তুমি আটকিয়েছ, লাখো লাখো চিন্ময় যেন আমরা দেখতে চাই। রাধে রাধে। একটা গোপীনাথকে হত্যা করলে সনাতনীর মধ্যে কয়েক লক্ষ গোপীনাথ তৈরি হতে হবে। একটা গোপীনাথকে হত্যা করলে লাখো লাখো গোপীনাথ রাস্তায় নামতে হবে। এজন্যই সনাতনীর জন্ম হয়েছে। সনাতনী কোনো কাপুরুষ নয়। তাহলে আপনারা কাপুরুষ হয়ে গেছে, আমরা কাপুরুষ হয়ে গেছি কেন? একটা ঘুম পাড়ানি মন্ত্র হয়েছে আমাদের।
ঘুম পাড়ানি মন্ত্রটা কি? কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছিল, আমি হব সকালবেলার পাখি। কাজী নজরুল ইসলাম কি ছিল কিনা? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে, বলবো আমি আউলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আর কত ঘুমাবে? আমার বাবা বলেছে 1947 সাল বলেছে, কেউ বললেন 2001-এর ঘটনা, কেউ বললেন 2021-এর ঘটনা, কেউ বলছেন 5ই এই 5ই আগস্টের কথা। এর চেয়ে ভয়ানক জিনিস আছে। শুধু এগুলো নয়, আপনাদের যত নারী আছেন, যত বাবারা আছেন, যত মায়েরা আছেন, জেনে রাখবেন 1992 সালেও কম ঘটেনি, হয়তো এই রামশিলের মাটিতে ঘটেনি। 1992 সালে এই বাংলার ভোলাতে লালমোহনের দিকে একটু তাকিয়ে দেখুন, গণধর্ষণ করেছে এই সনাতনী নারীকে। সে হয়তো আমার মা, আপনার বোন, আপনার মেয়ে, কারো না কারো এই সনাতনী জাতির একজন মেয়ে। 8 বছরের মেয়েকে পর্যন্ত এই অসুরের দলে তাকে মুক্তি দেয়নি, জরিদার ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করেছিল। এই ইতিহাস সনাতনী বর্তমান সমাজের যুবক ছেলেরা অনেকেই জানেন, অনেকে হৃদয়ে এই রক্তক্ষরণ হবে না। তবে আমার কথা ওখানে নয়, আমরা দল মত নির্বিশেষে আজকে আমাকে একটা কথা বলেছে, আমরা সনাতনীদের মূল মন্ত্র হওয়া কি উচিত? যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। যত মত তত পথ, হিন্দু স্বার্থে, হিন্দু স্বার্থে। আজকে কে শৈব, কে শাক্ত, কে মতুয়া, কে ওই বাবাহিকে বললাম, যে যে মতের হোক, কিন্তু সনাতনী স্বার্থে আমাদের একমত হতে হবে। এর আগে কে জামাতি করেছে, কে বিএনপি করেছে, কে আওয়ামী লীগ করেছে, এটা আমি দেখতে চাই না। যদি সনাতন ধর্মে আপনার জন্ম হয়ে থাকে, যদি সনাতনের পিতার জন্ম হয়ে থাকেন, যদি অন্য কেউ জন্ম না দিয়ে থাকে আপনাকে, আপনি সনাতনী হয়ে সনাতনের বিপদে এগিয়ে আসতে হবে। তারাই সনাতনের বিপক্ষে কাজ করবে আজ, যাদের বাবার পরিচয় সত্য নেই, পিতৃ পরিচয়বিহীন যারা, তারাই একমাত্র সনাতনকে অ্যাবাউট করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সনাতনকে ক্ষতি চাচ্ছে তারাই, যাদের পিতৃ পরিচয় নেই। আর যাদের পিতৃ পরিচয় আছে, দল বিভিন্ন করতে পারেন, আজ সরকার পরিবর্তন হতে পারে, এক সরকার যাবে আর এক সরকার আসবে, কিন্তু আমার জগৎ পিতা তো একজন। রাধে রাধে। কি কথা কষ্ট হচ্ছে নাকি? কি হরি কথা খালি শুনবো না আজকে? হরি কথা এখন ভুলে গেছি। কেন ভুলে গেছি জানি? যখন পত্রিকায় সংবাদে দেখি তখন দরদর করে চোখের জল মুছি। আপনাদেরকে বুঝাতে পারবো না। এই নড়াইলে কয়েকদিন আগে ইউপি সদস্য একটা নারী সনাতনী, তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে মুখে বিষ ঢেলে দিয়ে। আজকে নড়াইলে হয়েছে, যদি আপনি ঘরে বসে থাকেন, কালকে আপনার মেয়েকে যে গণধর্ষণ করবেন, এর কোন নিশ্চয়তা আছে এই বাংলায়? বাংলা কি এখন স্বাধীন? বাংলা কিন্তু স্বাধীন হয়েছে কাদের জন্য জানেন? যারা বাংলাদেশের স্বাধীন ভৌমত্বকে পরাধীন করার জন্য এবং নির্যাতন করার জন্য, পরের সম্পত্তি ভোগ করার জন্য, পরের নারীকে ভোগ করার জন্য, পরের সম্পদকে ভোগ করার জন্য, সনাতনীকে নির্যাতন করার জন্য তারা নিজেরাই বসে স্বাধীন, কিন্তু সনাতনী কোনো স্বাধীন হয়নি এই পর্যন্ত। একাত্তরেও সনাতনী স্বাধীন হয়নি, সনাতনীদের জন্য স্বাধীন হয়নি। যদি বলতো যে সনাতনীদের জন্য স্বাধীন হয়েছে, তাহলে 71-এর পরেও যতগুলো ঘটনা আছে আপনি হাঁপিয়ে দেখেন, তাহলে সনাতনীদের প্রতি নির্যাতন বেশি হয়েছে, হয়েছে কিনা?
জানেন তো কিনা মিথ্যা বলছি? অন্য কোন জাতির প্রতি এমন ভাবে নির্যাতন হয়েছে? এই নির্যাতনটা হয়েছে কেন জানেন? এই সনাতনী জাতি হচ্ছে গাধার মতো। গাধার পিঠে কিংবা গাধার গরুর গাড়িতে, গরু আর গাধার মতো। কারণ কি জানেন? গরুর গাড়িতে একটা গাড়ি চালাতে হয়তো একটা গরু কিংবা দুটো গরু লাগবে না, কিন্তু আরো 10টা গরুকে হত্যা করে ওই গরুর গাড়িতে মাংস নিয়ে যাচ্ছে। ওই গরু নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে পিঠে করে। ওই গরু একবারও ভেবে দেখেনি যে ওই আমার পিঠের উপরে করে যার মাংসটা বয়ে নিয়ে যাচ্ছি ও কিন্তু আমার জাত ভাই, আজকে ওকে হত্যা করে আমার পিঠে চাপিয়ে দিয়েছে, কালকে আমাকেও হত্যা করবে। এই কথা কিন্তু গরু কখনো বোঝে না। আর সনাতনী জাতি নিজের চোখের সামনে আমার সহজাতি ভাইকে আঘাত করছে, তার সম্পত্তি লুটে নিচ্ছে, আর আমি দূরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি, কিন্তু তার সম্মুখে বিপদের সময় আমরা একত্ব স্বীকার করছি না এবং আমরা তার বিপদের সময় তার পাশে দাঁড়াচ্ছি কি যাচ্ছি। তাহলে এই সুযোগে তারা কি করছে? ফায়দা নিচ্ছে না। যদি যারা আছেন, কে কোন দল করেছিলেন এটা আজকে দেখবো না, কে কোন ভক্ত এটা দেখবো না। বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে, বিভক্ত না হয়ে আমাদের ভক্ত হতে হবে। এই রামসিংহ যদি মতুয়া থাকেন, সে কি সনাতনীর মত নয়? যারা শিব ভক্ত সে কি সনাতনী নয়? যারা কালী ভক্ত তারা সনাতনী নয়? যারা সত্য ধর্ম তারা কি সনাতনী নয়? যারা কৃষ্ণ ভক্ত তারা কি সনাতনী নয়? তাহলে আমাদের ডাকটা হচ্ছে সনাতনীর জন্য, আমাদের অন্য কোনো দলমত নয়। কে বিএনপি করেছে? আজকে সনাতনকে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আমরা যখনই কথা বলতে যাচ্ছি আমাদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদের উপর অস্ত্রোপচার করছে, আমাদের নির্যাতন শুরু করেছে, আমাদের হত্যা করছে, আমাদের মামলা দায়ের করা হচ্ছে। আমরা কোনো আওয়ামী লীগের নয়, আমরা কোনো বিএনপির নয়, আমরা সনাতনী। আমরা কোনো দলের নয়, কোনো মতের নয়। তাই সনাতনীকে রক্ষা করতে হলে প্রত্যেকটা গ্রামের প্রতিটা যুবক যুবতী, নারী পুরুষ সকলে যদি সম্মিলিতভাবে এগিয়ে না আসা হয়, একদিন বসবে পথে পড়ে কাঁদতে হবে। পথে পড়ে আজকে আর একটা আলোচনার মধ্যে আমাকে ইঙ্গিত দিয়ে বলে দিয়েছে, সাধু বাবা একটা ইঙ্গিত আমাকে দিয়েছে। এই ইঙ্গিতের উপর কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে, কিন্তু আজকে আমাকে আপনাদের যাই হোক সময়ে আমাকে যে সময় দেওয়া হয়েছিল এবং আমি যে সময়টার কথা বলেছিলাম তার যে ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কারণ আমার এখান থেকে গিয়ে আর একটা জায়গায় ঢুকতে হবে। আমাদের 2 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসের ভাষা লেখা হয়েছে, কিন্তু বারংবার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে জানেন? এই ভারতবর্ষের একদম ভালো শিক্ষিত লোকের ভুল হচ্ছে। চিন্ময়কে মহাপ্রভু বলে, আমাকে মহাপ্রভু বলে না। আমরা মহাপ্রভু নয়, আমরা প্রভু দাস। চিন্ময় কৃষ্ণ দাস তার নাম। এই প্রভু ভাষাটা ইস্কন সংগঠনে তিনি যতদিন জড়ানো ছিলেন, ইস্কনে একজন ভক্তকে আর একজন ভক্ত প্রভু বলে সম্বোধন করে, মানে পরমাত্মা রূপে ওনার মধ্যে অনাদি আদি গোবিন্দ বিরাজমান করছে, তাই প্রভু বলে সম্বোধন করে। আমি কিন্তু প্রভু নন, আমি হচ্ছি দাস। এখন এই ক্লান্তি লবণে আমি আপনাদেরকে একটা নির্দেশ দেওয়ার জন্য, নির্দেশ অনুরোধ করার জন্য, আপনাদের চরণে হাত রেখে আমি যে কথাটা বলার জন্য এসেছি, যে মেসেজটা আপনাদের দ্বারে পৌঁছিয়ে দিতে এসেছি। সম্মুখে আমাদের বড় সংকট, এই সংকটে ভাবাপন্ন আজও আপনাদের প্রয়োজন বোধে আপনি উঠে দিয়ে আসবেন, কথা বলবেন না, আগে কথা শুনবেন। আজকে কান্নাকাটি মরা পড়াই না গান গাবার আমি আসিনি। ওই মন্দিরে তো ওনাদের নিমন্ত্রণ দেননি, তো কয়টা বাজে অনুষ্ঠান জানেন? তাহলে ক্যাসেটটা বন্ধ করার মতো সবাই যেখানে নেই, আজকে জানে না যে ওখানে হবে, তাই মাইকে না দিলে হবে না। আজকে ভগবান শুনবে না, না ভগবান বয়রা হয়ে গেছে। একটু ফোন করুন, ফোন করুন। এই আমাদেরও ভগবান এখন বয়রা হয়ে গেছে, মাইক ছাড়া শোনে না।
কথাটা ভালো করে আগে শুনুন। এখন যে দুর্দিন আসছে, এই দুর্দিনকে মোকাবেলা করতে হলে কি কি আপনাদের করণীয়? আমার সাধু বাবা বারংবার দুটো হিংস দিয়েছে। সেই হিংসের কারণে যে কথাটা বলছি ভালো করে জেনে নিতে হবে। আজকে আমি ভেবেছিলাম এখানে অন্তত 10,000 লোক হবে। আমার এক একটা প্রোগ্রামে, ঘরোয়া প্রোগ্রামে অন্তত 5,000 লোক হবে যারা ইউটিউব দেখেন। আজকে যে এত কম লোক হবে বুঝতে পারিনি, তথাপি বলছি ভালো করে একটু জেনে নিন। আমি জরিপ করেছি গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এই কয়েকটা জেলার মধ্যে জরিপ করেছি। আমার জন্মটাও গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ধর্মান্তরিত হিন্দুদের সংখ্যা কিন্তু আপনাদের এই এলাকাটা, আপনাদের এই অঞ্চলটা। এর মূলত কারণ কি? দুটো কারণ আছে। আর এই যে যেগুলো ধর্মান্তরিত, যে অধিকাংশ হচ্ছে শিক্ষিত ভদ্রলোক ফ্যামিলি, অশিক্ষিত গুলো খুব কম, কিন্তু যারা একটু শিক্ষিত জেনারেশন। আর যে মেয়েগুলো বিশেষ করে ঢাকাতে পড়তে গিয়েছে, এবং দুটো কারণ হয়েছে, একটা হলো পড়তে গিয়ে হয়েছে, আর একটা হচ্ছে আপনাদের এখানে এনজিওর ছেলে পেলে যখন চাকরি করতে আসে ওদের সাথে লাভ ম্যারেজ করে চলে যায়, নাকি লাভ জিহাদ যাকে বলা হয়। কি আমার কথাটা কি একমত কিনা দুই মত? হ্যাঁ, আরে কথা বলেন না, কি ভয় নাকি? এত চাপাচাপি করেন কি? ঘরের ভিতরে এই দুইটা আছে না, না থাকলে চাপাচাপি করেন কে? সত্য কথা বলতে কণ্ঠে বলবেন হ্যাঁ এটা হয়েছে। এর প্রথম কারণ হচ্ছে ব্যাচেলার কোন অহিন্দুকে সনাতনীয় বাড়িতে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে না। কথাটা কি বোঝা যাচ্ছে? সনাতনী কোন বাড়িতে ব্যাচেলার কোন ছেলেকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কেন যাবে না? ওই যে কারণ। আর আপনার মেয়েকে জেডিবি থেকে এই শিক্ষিত সমাজে এই বাংলাদেশে আইন করেছে 18 বছরের আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, সনাতন ধর্মে 18 বছর আগে বিয়ে দিচ্ছেন না, কিন্তু অন্য ধর্মে কি এটা মানছে? মানছে? আপনি দেখুন এই বাংলার বুকে যদি 100 ছেলে মেয়ে বিবাহ করে ইসলাম ধর্মের, 100-র মতো 85টা হচ্ছে অল্প বয়সে বিয়ে করছে। করছে কিনা? তাহলে সরকারি আইন কি শুধু আপনি মানবেন? আপনার মেয়েকে শুধু শিক্ষিত করবেন? এর উদ্দেশ্য হচ্ছে আপনাকে শিক্ষিত করবার পারলে, এবং ওই যখন মেয়েকে ঘর ছাড়া করা হবে, ঘরের বাইরে যখন যাবে, তার মস্তিষ্কের মধ্যে এই সনাতনী ধর্ম সম্বন্ধে বিকৃত ধারণা দিয়ে, তাকে ধর্মান্তরিত করার প্রলোভন দিয়ে, তাকে কয়েকভাবে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করে তারা আপনার সংখ্যালঘু করার চেষ্টা করবে। করছে কিনা? করছে কিনা? তাহলে আমি সারা জীবনে বলেছি, আমার একটা কথা জেনে যান, আমি কোনো মুসলমানকে হিংসা করি না। কারণ ভগবান তার সৃষ্টিকর্তাকে যে ধর্মে পাঠিয়েছে তার জন্য ওই ধর্মটাই তার পারফেক্ট, নাকি? কিন্তু আমার সবচেয়ে ঘৃণা যে নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তার সাথে যে সম্পর্ক করে সেও বেঈমান। সনাতন ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন, যে মেয়ে আপনার মা বাবাকে পরিত্যাগ করতে পারে, যে তার স্বধর্মকে পরিত্যাগ করতে পারে, তার রক্তের সাথে বেঈমানি করতে পারে, সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করতে পারে, ওই জাতীয় বেঈমানের সাথে সম্পর্ক রাখে যে সেও কিন্তু বেঈমান কম নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? এজন্য চিরতরে তাকে ঘৃণার চোখে তাকাতে হবে। তাকে যে নিজের স্বধর্মকে পরিত্যাগ করবে। স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। একটু একটু করে দেবো, বেশি সময় আজকে নেবো না। আমাকে 1.5 ঘন্টা দেয়, 1.5 ঘন্টা এখন আপনাদের সময় দেওয়ার মতো সময় আমার নেই। 1.5 ঘন্টা আপনাদের সময় দেওয়ার মতো সময় নেই। এটা আর কেউ না জানিয়ে অ্যাডভোকেট মশাইরা একটু জানে, আর আশিস জানে। আপনারা তো তবু বাড়িতে ঘুমাতে পারেন, আমি বাড়িতে মন্দিরেও ঘুমাতে পারি। গাড়িতে বসে খেয়েছি, গাড়িতে ঘুমিয়েছি। কেন বললো? আমার কি 5টা ছেলে আছে না 5টা মেয়ে আছে?
এই জীবনটাকে ভাসিয়ে দিয়েছি আপনাদের চরণে, যেন এই স্বজাতির চিন্তা এবং স্বজাতির সেবা করতে পারি। আমি জানি আমি যে কর্ম করেছি ভগবানকে পাবো না, ভগবানকে আমি চাই না। যদি আমার নিজের স্বজাতির কোনো সেবা করতে পারি, ভগবানকে আমার ডাকতে হবে না, ভগবান নিজেই কৃপা করে চলে আসবে। আপনি জেনে রাখুন, যদি নিজের স্বজাতি চিন্তায়, যদি নিজের স্বজাতির জন্য আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পরথ দিয়ে এসে আপনাকে বৈকুণ্ঠে চড়িয়ে নিয়ে যাবে। আর যদি আপনি শুধু নিজের আত্মসুখের জন্য সাধনা করেন, আপনি নরকের স্থান পাবেন না। নরকের চেয়ে ভয়ানক জায়গায় আপনাকে নেবে, কুম্ভপাক নরকে। যদি নিজের আত্মসুখ, আত্মচেতনা, নিজের দেহ দৈনিক সুখ লালসার জন্য যদি ভজন করেন এবং সাধু সাজেন, তাহলে সাধুটা হতে হবে কি? পরহিত রতহিতা। সাধুকে পরহিত রতহিতা। এই নিজের দেহটা যে পরের জন্য বিলিয়ে দিতে পারে, সেই তো প্রকৃত সাধু। এই বিশ্ব চরাচরে পর কি? লালন বলে পর, পরই পরমেশ্বর। রাধে রাধে। পরই কে? পরমেশ্বর। তাহলে আমার স্বজাতি চিন্তা যদি পরের তরে নিজের জীবনটাকে বলিদান করা হয়, তাহলে পরমেশ্বরকে আপনি আপনি পাওয়া যাবে কিনা? তাহলে আজকে বিপদ মুহূর্ত, এই যে বিপদ সময়, এই ক্লান্তি লগনে সনাতনী জাতির করণীয় কি? করণীয় খালি করতাল বাজানোর হরে কৃষ্ণ গাবেন? হ্যাঁ, করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গাবেন, আর পরের নিন্দামন্দ আরেকবারে গিয়ে বলবেন, কাজ হবে না। এখন একতা হতে হবে। একতা হতে হলে কি? আপনারা যারা বয়স্ক লোক আছেন, তারা এই রামশিলের একটা জিনিস বদভ্যাসটাকে ফিরাতে কেউ পারল না। অর্থাৎ বয়স হয়েছে, কিন্তু এই মোড়ে মোড়ে দোকানের সামনে মোড়ে মোড়ে এই তাস খেলার অভ্যাসটা গেল না। আরে বালককে কবা নেই না, কইও যা মনে নেই। এর কারণ কি জানেন? আবার দাবর দিবেন না তো। ভাগবত আপনারা তো সনাতনী নাকি? এই ভাগবত মানেন কি না? ভাগবত কারা কারা মানেন একটু হাত তুলুন তো। ওই মাঝখানে কয়েকটা হাত তোলে নাই, ব্যাপার কি? বলে ভাগবত মানে না। আমি কিন্তু দেখছি দাঁড়ানো কতগুলো হাত তোলে নাই। না, হাত ভগবান দেয় নাই। হাত দিলে হাত তুলতে দোষ কি? তাহলে আপনারা সবাই মানেন, সনাতনী সবাই। ভাগবতে স্পষ্ট ভাবে তাস খেলা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। যারা ভাগবত দর্শন করেন, কি তাস খেলা কি বৈধ না অবৈধ? হ্যাঁ, তাস খেলে যারা কলির চেলা, তারা হয়তো কলির জ্যাঠা হবে, না কলির মামা হবে, এই দলের একজন হবে। তাহলে আজকে বয়স হওয়ার পরে যারা হরিনাম পরিত্যাগ করিয়ে তাস খেলায় নিযুক্ত, তার কি, তার দ্বারা কি কোনো ভালো কাজ সমাজে হতে পারে? হ্যাঁ, কি রাগ হয়েছে নাকি? আবার দুই একজনের মধ্যে বসা আছে, ওরা ভাবতেছে আমি যে তাস খেলি গুসাই জানি কি করি। কারণ আমরা ওই রাস্তাঘাটে হাঁটি যখন, তখন খালি শুধু রাস্তার দিকে তাকাই না, এদিক ওদিকে একটু তাকাই, তখন যা দেখতে পাই সেইটাই প্রকাশ করি। কারণ আমাদের এখন চোখ বন্ধ করলে চলবে না, এখন একটু তাকাইয়াও হাঁটতে হবে। তাহলে তাকাতে হলে কি করতে হয়? দেখতে হয়, তবে কিছু বলতে হয়। আজকে আমরা যদি না জাগি, মা কেমনি সকাল হবে? আপনার সন্তানকে যদি সৈনিক তৈরি না করেন, শুধু ভক্ত তৈরি করলে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুটো উক্তি দিয়েছে, জেনে রাখুন। এই দুটি উক্তি, একটা উক্তি সনাতন পালন করে, আর একটা জানি। বলবো না? বলবো না? শিক্ষক মহাশয়রা কি বলেন? বলবো না? থাকার একদিন বলবো। আজকে তো ভাবছেন নাকি আমি না বইলে যাবো? আরে দেখলাম আপনাদের লোভ আছে কেমন। যদি শুনতে না চান তা বলবো কেন? তাই দেখুন, দুটো কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ভারী ভালো কথা না? সুন্দর কথা না বাবা?
তো সব জায়গায় গেলে যদি খালি চরণ ধুলি নিবার যান, মাথা থাকবে তো? হ্যাঁ, এই যে সনাতন নিধন যজ্ঞ যে শুরু হয়েছে, এই যজ্ঞের মধ্যে অসুরের কাছে যাই যদি মাথা, বাবা তোমার চরণ ধুলিতে দাও, আমি একটু নেই, একেবারে কেলাই দেবে, তখন আর ঘাড়ে মাথা থাকবে না। তাহলে উনিও কবি, তবে কি রবীন্দ্রনাথের কথা মানবো না? তো নজরুল কি বলছে? বলবীর উন্নত মম শির, বলবীর উন্নত মম শির। মম মানে আমার, শির মানে মস্তক। উন্নত আমার এই যুদ্ধক্ষেত্রে গিয়ে কখনো মাথাকে আমি হেয়পূর্ণ করবো না, ওখানে আমি বীর হিসেবে যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকবো। ওখানে কোনো ধর্মীয় কথা নাই, ওখানে আমি যোদ্ধা হিসাবে যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকবো। আর রবীন্দ্রনাথের কথা কখন মানব? আপনার আঙিনায় যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি কোনো সাধু মহাত্মা আসে, যদি কোনো মহাপুরুষ আসে, যদি কোনো সৎ ব্যক্তি আসে, তার কাছে গিয়ে প্রণাম করে তার চরণ ধুলি মস্তকে ধারণ করতে হবে নাকি? এখন যদি ক্ষেত্র না বুঝে যুদ্ধক্ষেত্রে প্রণাম করতে যান, তাহলে মাথা থাকবে না। আর যদি সাধুগুরু দেখে যদি মাথা উঁচু করে থাকেন, তাহলে অহংকার কমবে না। তাহলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমাদের গীতায় কি আছে? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। কোন ক্ষেত্রে কোন জিনিস করণীয় এটা বুঝতে হবে না? কিন্তু এই সনাতনী জাতি খালি নাম করা শিখছে, আর ওই যে তারে আর কি ফিরে পাবো রে, তারে হারাই গেছি হলো জীবনে, এই গান ধরলে শুধু কান্না শিখছে, আর কোনো ছাতাও শিখতেছে না। কান্না বাদ দাও, আগে সঙ্গবদ্ধ হতে হবে। যতদিন পর্যন্ত জীবনে সঙ্গবদ্ধ না হবে, যদি শক্তি না থাকে, তাহলে ভক্তি থাকবে না। আর শুধু ভক্তির দ্বারা নিজের অধিকারকে কখনো অর্জন করা যায় না। শক্তিরও প্রয়োজন আছে, শুধু ভক্তি দ্বারা কখনো কোনো কার্য সাধন করা যায়নি। আমাদের আর্য মহর্ষিগণ শুধু ভক্তি দেখায়নি, শক্তিও দেখিয়েছে কিনা? যার যা সাধনার শক্তি ছিল সেটাকে প্রয়োগ করেনি, দেখায়নি। আমরা কি করছি? আমি সবচেয়ে দুঃখিত, সবচেয়ে মর্মাহত। 5ই আগস্টের পরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের পক্ষ থেকে যখন আমাদের সেই ডাক এসেছিল, আমাদের এই পাশে এই আপনাদের পাশের থানাটার নাম কি? আগলঝাড়ার অনেক, এই আগলঝাড়া থানার আমার কাছে রিপোর্ট আছে, অনেক ওখানকার একজন চেয়ারম্যান, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন তার বিপক্ষে এগেনস্টে যে চেয়ারম্যান হয়েছে, সেই ব্যক্তিকেও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকেও নির্যাতন পর্যন্ত এই পশুর দলে ছাড়েনি। সে তো সেদিন আওয়ামী লীগের থেকে দাঁড়ায়নি, সে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিল। এবং আমার আরো কতগুলো কর্মী ছেলেকে হাত ভেঙেছে, তাদের রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আপনারা কি করে ঘরে বসেছিলেন? আবার বৃদ্ধ বনিতা কি করে ঘরে বসেছিলেন? আমার আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সনাতনীর গায়ে যদি কেউ হাত দেয়, আপনাদের সবার এগিয়ে আসতে হবে। আর যদি ওই সনাতনী অন্যায় করে, সে বিচারটাও আপনার করতে হবে। অপরের দ্বারা তাকে শাসন করা যাবে। আজকে এই বাংলার মাটিতে যারা পাইতারা করছে, ওই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এই বাংলার মাটিতে যত কোর্ট আদালত কাছারি আছে, সম্পূর্ণ সনাতনীর জায়গায়, অথচ সনাতনী কোন ন্যায্য বিচার পায় না। কোন জায়গায় যাবেন? শিক্ষা অঙ্গন, ভিক্ষার থালা তাদের হাতে জুটত না। যেগুলো আজকে 5ই আগস্টের পরে যারা সনাতনীদের উপর নির্যাতন চালাচ্ছে এবং বড় বড় পদ নিয়ে বসে আছে, বাংলাদেশে সনাতনীকে চুষে খাচ্ছে, এগুলো ভিক্ষাও পেত না যদি সনাতনী শিক্ষার ব্যবস্থা চালু না করে দিত। দুঃখ, শশীগড়ের মতো জায়গায় তারা সনাতনীর জায়গায় জোরপূর্বক তাদের উপাসনালয় তৈরি করবার এসেছিল।
এবং জোরে করে প্রভাষককে নয় প্রিন্সিপালকে পদত্যাগ করিয়েছে কিনা? আপনারা কি বসে বসে আঙুল চষেন নাকি? আর বাবার এত হিম্মত আছে ওই জায়গার সম্পত্তি আমার বাবার জায়গায় অন্য অসুরের দল এসে পাইতারা করবে, এটাকে কখনো মেনে নেওয়া যাবে কেন? এটা জায়গা কার? আমার জায়গা। তাহলে আমার জায়গায় এই বাংলাদেশের বুকে টেকনাফ থেকে তেঁতুলিয়া হল পর্যন্ত যত বড় বড় দাতব্য প্রতিষ্ঠান আছে, আমার আগেও এপিসোড দেখেছেন, প্রত্যেকটা জায়গা এসে আরেছে খতিয়ে হাতিয়ে দেখুন, সম্পূর্ণ সম্পত্তি সনাতনী সম্পত্তি। আজকে এই চিকিৎসা কলেজ ভার্সিটি এর বড় বড় গুলো জায়গা আদিয়ন্ত হাতিয়ে দেখুন, জগন্নাথ ভার্সিটি পর্যন্ত এবং ওই পুরান ঢাকার অর্ধেক সম্পত্তি জগন্নাথ ভার্সিটির দায়িত্বে ছিল। এটা ক্রমান্বয়ে কালক্রমে ক্ষমতাসীন যারা আসে তারাই ভোগ দখল করিতে করিতে তারা ভোগ দখল করে নিয়ে গেছে, আমাদের কোনো অস্তিত্ব নেই। এখন যতটুকু আছে এরা চাচ্ছে যাতে আমরা এদের প্রতি অত্যাচার বাড়িয়ে দেই, এরা যাতে ওই যে মায়ানমার থেকে যেমন কি আসছে রোহিঙ্গা আসছে, আমাদের রোহিঙ্গা করবার। আমরা কি ভেসে আসছি? আমার জন্ম বাংলায়, বাংলাদেশকে ছেড়ে যাব না, কিন্তু কোনো অসুরকে পরোয়া করে চলবো। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় লাগছে নাকি? কি মায়েরা কি বলেন? ভয় লাগে নাকি? ফোনে খালি কথা বলবা, 3000 টাকা দিয়ে ফোন কিনবা, মাইয়ের হাতে ধরাই দিবা, মাইয়ে বলবে হ্যালো হ্যালো হ্যালো, 13 দিন পরে সদরতি সালের সাথে চলে গেল। বন্ধ করো, বন্ধ করো। আর যদিও করতে হয় আমার স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হইলে বিয়ে করো, মুচির ছেলে হোক মুচির মেয়ে হোক, তাকে তোমার মা বাবা মেনে নেয়, আমার কাছে যাবে, আমি বিবাহ দিয়ে আমার সন্তান হিসেবে তোমাকে পরিচয় দিয়ে দেবো। তবু সনাতনে থাকো, আমি কথা দিচ্ছি, আমার সন্তান হিসেবে আমি পরিচয় দেব, তবু সনাতনের মধ্যে থাকতে হবে। এই আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনের মহা প্রথম সারির সৈনিক হতে হবে যুব সমাজ। কি তুমি তোমার গ্রামের একটা মেয়েকে যদি দেখো অবৈধভাবে চলে, তুমি যদি কিছু বললে বোঝো যে অসুবিধা হবে, তোমরা আমাদেরকে জানাবে, আমরা প্রয়োজন বোধে এসে সেটার ব্যবস্থা নেব। এই রামশীলের সমস্ত গণ্যমান্য ব্যক্তিকে ডেকে আমরা সেইটার সমাধান করার চেষ্টা করব। তবুও বানরের হাতে কলা দিয়ে কোনো মাতবাড়ি দেখতে চাই না। করা যাবে কিনা? আমি বলতে চাই, আমার কথাটা একটু খামাখা, মানে চেহারাটা অসুরের মতো, কথাও বলি অসুরের মতো, কোনো ভাব বরাদ্দ নাই, কিন্তু তথাপিও বলতে চাই, প্রত্যেকটা কথার মধ্যে যদি লজিক না থাকে তাহলে আমি বলবো না। তাহলে যে জাতি সনাতনীর জাতির সম্পত্তি ছাড়া শিক্ষিত হতো না, তারা বড় বড় পর্যায়ে আজকে কোথায় নিয়ে এসেছে জানেন? এই সনাতনী জাতি যাতে বাংলায় না দেখতে পারে, বাংলায় যাতে না থাকতে পারে, আর এই ওদের পাচাটা কুকুর বানাবার নিমিত্তে আজকে 43তম বিসিএস ক্যাডার থেকে, সম্পূর্ণ অধিদপ্তর থেকে সনাতনীদের বঞ্চিত করেছে। এরা কারা? রাজাকার জীবনে দেখেন নাই এখনকার ছেলে পেলে, এই যারা যাদের পরিকল্পনা মাফিক সনাতনীদের বাদ দিচ্ছে, ওরাই রাজাকারের বংশধর, ওরাই রাজাকারের জন্ম। কিসের বৈষম্য? বৈষম্য দূর করার কথার নামে আরো সনাতনীদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। বৈষম্য দূর হয়েছে? এই বৈষম্য দূর হয়েছে? যদি বাংলার বুকে কোন সংবিধান পাল্টাতে হয়, নির্বাচিত সরকার ভিন্ন কখনো সংবিধানের গায়ে হাত দেওয়া উচিত নয়। পারবে? এমন কোন বাপের বেটা আছে যে নির্বাচিত সরকার, জনগণের মনোনীত সরকার ভিন্ন আমাদের সংবিধানকে পাল্টানোর কোন যোগ্যতা কারো নেই? তাহলে আজকে বিসিএস ক্যাডার এবং এসআই পদে নিযুক্ত 260 জন, কতজন?
আমরাও এটা স্মরণে রাখতেছি। আমরা এটা ইতিহাসের পাতা থেকে, হৃদয় ইতিহাসের, তোমাদের কলমে লেখা না থাকলেও আমাদের হৃদয়ের খাতায় রক্তের কালি দিয়ে লিখে যাব যে সনাতনীদের প্রতি কত অত্যাচার, কত নির্মম ভাবে, নিপীড়িত ভাবে, কলে কৌশলে ছলে বলে বাংলা ছাড়ার একটা কৌশল কেটেছে। কিন্তু আমরা এই মাটিতে জন্মেছি, আমরা বাংলা ছাড়বো না। আমার পিতৃ সম্পত্তি আমরা ছাড়বো না। আমার বাংলাদেশের অবমাননা হোক, এটা আমরা চাই না। বাংলাদেশ সনাতনী সম্মিলিত জোটে আমরা সম্পূর্ণ প্রোগ্রাম স্থগিত রেখেছি। দুটো কারণ স্থগিত রেখেছি। অনেকে আপনারা প্রশ্নবিদ্ধ আমাকে ফোন করে করে জানিয়েছেন, আপনারা কি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন? আরে বাবা, আপনাদের চিন্তার চেয়ে আমাদের টেনশন কম ছিল না, চিন্তা কোনো জায়গায় কম ছিল না। আমরা শুধু বাংলাদেশের সার্বিক চিন্তার উপরে আমাদের সমাবেশ আমরা স্থগিত রেখেছি। কারণ যখনই দেখলাম আরাকান আর্মি তারা আমাদের দিকে হানা দিচ্ছে, এদিকে ভারতের সাথে আমাদের বাংলাদেশের একটা মনোবন্ধ সৃষ্টি হয়ে গেল। এই মুহূর্তে যদি আমরাও আবার সমাবেশ করি, এই সুযোগে হয়তো কোনো কুচক্র মহলকারী ঢুকে যেতে পারে। এজন্য আমরা বাংলাদেশের আইনকে এবং বাংলাদেশকে শ্রদ্ধা করে ভালোবাসার তাগিদে আমাদের কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, অন্য কোনো কারণে নয়। আমরা অন্য কোনো কারণে নয়। আমরা বাংলার মাটিকে ভালোবাসি, আমরা বাংলার জনগণকে ভালোবাসি। আমরা শুধু আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নয়, আমরা চেয়েছি শুধু 8 দফা দাবি, আমাদের প্রাণের দাবি, সনাতনী সুরক্ষার দাবি, সনাতনী নারীকে সুরক্ষার দাবি, সনাতনী সম্পত্তিকে যাতে অসুরের দলে, ভূমিদস্যুরের দলে যাতে না নিতে পারে, সেই দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তার বিনিময় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদের একটা উপাধি দিয়েছে, আমরা সন্ত্রাসী, আমরা দেশদ্রোহী। আরগুলো আপনার চোখে পড়ে নাই। বোধ হয় জাপান কিংবা চীন থেকে একটা পাওয়ারওয়ালা ভালো চশমা দিলে ওটা চোখে পড়ত, আরগুলো চোখে পড়ে নাই, আমাদেরটা চোখে পড়েছে। সন্ত্রাসী কার্যকলাপ কারা করেছে? এই বাংলার অস্থিতিশীল পরিস্থিতি কারা করেছে? সনাতনীরা করেনি। আজকে আলিফ হত্যার মামলার দায়ে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে যে জেলে হাজতে পুরে রাখা হয়েছে, এই আলিফ হত্যার পিছনে তারাই জড়িত আছে। এটা কিন্তু তদন্ত কমিটি এখন ইস্তফা দিয়ে চলে যাচ্ছে। কোন সনাতনী তার পিছনে নেই। এই বিরুদ্ধে যদি আমরা এখনো এই বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমরা এখনো বাংলাদেশের আইনের প্রতি আমরা নির্ভরশীল আছি। আইনে যারা আছেন, আমরা 2 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসের তাদের প্রতি আইনের এবং আমাদের আদালত, উচ্চ আদালতের প্রতি আমাদের বিশ্বাস আছে যে এই মিথ্যা তদন্ত এবং মিথ্যা মামলার অব্যাহতি দিয়ে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেবে। এটা আমরা বিশ্বাস রাখি, এটা আমরা বিশ্বাস রাখি।